আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ চলছে। তার সঙ্গে সারা বাংলাদেশে বিদ্যুৎ সংকট। গ্রাম অঞ্চলে ১২ থেকে ১৩ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। শহরের অবস্থা একটু ভালো, কিন্তু শহরে আবার যে ট্রান্সপোর্ট, গণপরিবহন, আজকের যে ভিডিওটি আমি করছি, আজকের দিনের শীর্ষ খবর, পত্রপত্রিকার শীর্ষ খবর, মহানগরীতে 20% গণপরিবহন তারা গাড়ি চালাতে পারছে না ডিজেলের অভাবে। গণপরিবহন নেই। আর প্রত্যেকটি পেট্রোল পাম্পে যে পেট্রোলের জন্য দুর্বিষহ অবস্থা, এটি পেট্রোলের দাম বৃদ্ধি করার পরও কমেনি। অধিকন্ত যারা গাড়ি ব্যবহার করি তাদের একটা বিরাট অংশ, এটি 20%, অর্থাৎ গণপরিবহনে যেখানে তথ্য দিয়ে বলছে যে 20%, কিন্তু ব্যক্তিগত গাড়ির যারা মালিক তারা, আমার কাছে মনে হচ্ছে তাদের যে মুভমেন্ট অ্যাটলিস্ট 50% কমিয়ে দেওয়া হয়েছে, অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে। নেহায়েত প্রয়োজন না হলে কেউ গাড়ি নিয়ে বের হচ্ছেন না বা ঘর থেকে বের হচ্ছেন না। অনেকের একাধিক গাড়ি থাকা সত্ত্বেও তারা প্রয়োজন হলে উবারে যাচ্ছে, পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছেন। আর অনেকে একেবারে গাড়িই বের করছেন না। ফলে প্রাইভেট গাড়ি যেগুলো আছে সেগুলোর মালিকরা অর্ধেক গাড়ি ব্যবহার করছেন বা বের হচ্ছে না। ফলে রাস্তাঘাটে বেশিরভাগ জায়গাতে ফাঁকা, আর কোথাও কোথাও দুর্বিষহ যানজট। যেখানে যেখানে পেট্রোল পাম্প রয়েছে তার আশেপাশকে কেন্দ্র করে যানজট। এরকম যখন প্রকৃতি, পরিবেশ এবং রাজনীতি অনেকটা যুদ্ধ নির্ভর হয়ে পড়েছে, ফুয়েল মানে জ্বালানি নির্ভর হয়ে পড়েছে, এবং এই জ্বালানি সংক্রান্ত সমস্যার কারণে আমাদের বাজার নিয়ন্ত্রিত হচ্ছে। বাজারে পণ্য সামগ্রীর সেই যে মূল্য হু হু করে বাড়ছে, রাজনীতির অনিশ্চয়তা দেখা দিয়েছে, এবং আমাদের সঙ্গে যে আন্তর্জাতিক কূটনীতি, অর্থনৈতিক কূটনীতি, IMF-এর সঙ্গে, বিশ্ব ব্যাংকের সঙ্গে, জাইকার সঙ্গে, অন্যান্য বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে সেটি বাধাগ্রস্ত হচ্ছে, এবং আমাদের এই দুর্বলতা তারা সুযোগ নিচ্ছে। আমাদের সঙ্গে যে ডিপ্লোম্যাটিক রিলেশন রয়েছে অন্যান্য রাষ্ট্রগুলোর, সেখানে আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না, না ভারতের সাথে, না পাকিস্তানের সাথে, না চীনের সঙ্গে, কিংবা না আমেরিকার সঙ্গে। আমাদের মোল্লারদের মসজিদ পর্যন্ত আমরা একজন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে, বা রাষ্ট্রদূত আমাদের সঙ্গে দেখা করেছে, এটার মধ্যে আমাদের যে কুয়াতুল বাঙালি, কুয়াতুল বাঙাল, বাঙালির যে শক্তিমত্তা, আমরা এটা প্রদর্শন করতে চাচ্ছি। আর জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য নানা রকম দেখা বলে ভাওতাবাজি আমরা করছি, রাজনীতিবিদরা বেশি করছি। এই যখন অবস্থা, তখন হঠাৎ করে রাজপথ উত্তপ্ত হয়ে গেল। চট্টগ্রামে জামাতের যে ছাত্র সংগঠন শিবিরের সঙ্গে ছাত্র দলের যে মারামারি, চট্টগ্রাম সিটি কলেজে, সেই মারামারিটা শুরু হলো। ছাত্রদল তারা শিবিরকে গুপ্ত বলে গালি দিয়েছে। গুপ্ত, এত একটা গোপন সংগঠন। তো আসলে আমাদের দেশে গুপ্ত সংগঠনটা এটা একটা সময় মর্যাদার ছিল। যারা আন্ডারওয়ার্ল্ডের থেকে রাজনীতি করতেন, যেমন নকশাল রাজনীতি করতেন, বামধারার অনেকগুলো সংগঠন ছিল যাদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হতো, এবং যার বিরুদ্ধে যত হুলিয়া ছিল তাকে তত মর্যাদাবান, সম্মানিত রাজনীতিবিদ মনে করা হতো। যেমন মাস্টারদা সূর্য সেন, তার বিরুদ্ধে হুলিয়া ছিল। পশ্চিমবঙ্গের কিংবদন্তি রাজনীতিবিদ জ্যোতি বসু, তার বিরুদ্ধে হুলিয়া ছিল। এমনকি বঙ্গবন্ধুর বিরুদ্ধেও হুলিয়া জারি করা হয়েছিল। তো এই যে আমি আবার তথ্যটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে হুলিয়া ছিল কিনা আমাকে একটু চেক করে বলতে হবে, আমি বলে ফেলেছি, যেন এটা নিয়ে আবার ট্রল না হয়। কিন্তু বাকি যে দুজনের কথা বললাম, এটা ইতিহাস প্রমাণিত, তাদের বিরুদ্ধে হুলিয়া ছিল, অর্থাৎ জ্যোতি বসু এবং মাস্টারদা সূর্য সেন। তো এটাকে যে সময় গর্বের বিষয় মনে করতো, জনগণের স্বার্থে তারা পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়ে বণিজ্য করে পাশ করতেন এবং রাজনীতি করতেন। তখন গুপ্ত রাজনীতির সম্মান ছিল। কিন্তু এখন গুপ্ত রাজনীতিটাকে বলা হয় যারা বেইমান, এরা মুনাফেক, এরা প্রতারক, এরা ভণ্ড, এই চরিত্র যাদের রয়েছে তাদেরকে গুপ্ত সংগঠন বলা হয়। এগুলো একটা। তো সেইভাবে শিবিরকে, জামাতকে এই গত 2 বছর ধরে বিএনপিও গালাগাল করছে গুপ্ত, তারপরে মিডিয়াগুলোতে গালাগাল করছে গুপ্ত, আর বিএনপি যারা শীর্ষ নেতৃত্ব তারা তো সরাসরি মানে ট্রল করছে যে এরা হলো গুপ্ত। এখন এটা আসলে জামাত কোনো অবস্থাতে মানতে পারছেন না। তারা গোপনে বিএনপির মধ্যে মিশে গেছেন, গোপনে তারা আওয়ামী লীগের সঙ্গে মিশে গেছেন, এবং তারা সফলতা অর্জন করেছেন। এটাকে তারা একটা ভিক্টরি মনে করেন। এটাকে তারা কোনো অবস্থাতে এই গুপ্তর সঙ্গে মিলাতে চাচ্ছে না। তারা এটাকে একটা কৌশল মনে করছে, যে এটা একটা রাজনীতির একটা কৌশল, এবং এই কৌশল সবাই অর্জন করে। এটাকে আপনি গুপ্তচর বৃত্তি বলতে পারেন, বা অন্য যে কোনো জিনিস বলতে পারেন,
সেটা তারা এটাকে একটা ডিকশনারিতে বাংলাদেশের একটা নিউ ডাইমেনশন অফ পলিটিক্স হিসাবে পরিচয় করতে চাচ্ছে, এবং তারা মনে করছে যে আমরা এই যে কৌশল অবলম্বন করেছি, এই কৌশলের কারণে আমরা বিজয়ী হয়েছি, শেখ হাসিনা রেজিমের শেষ হয়ে গেছে বা তাদের পতন হয়েছে, আর এই কারণে আমাদের কারণে আসলে বিএনপি ক্ষমতায় এসেছে, আমাদের কারণে এনসিপি তৈরি হয়েছে, পুরো উই আর দ্য মাস্টার প্ল্যান, আমরা এই সব কিছু করেছি, আমরা ইউনুসকে এনেছি, আমরা আমেরিকাকে বাংলাদেশের ব্যাপারে ইনভলভ করেছি, আমরা ভারতকে নরম করেছি, আমরা চীনকে যা কিছু দেশি বিদেশি সব কিছু জামাত করেছি। এইরকম যখন তাদের একটা মনোভাব, তখন তারা ধরে নিয়েছিল ইনা জমানাতে যে তারাই ক্ষমতায় আসবে এবং এদেশে একটা ইসলামী এমিরেট কায়েম হবে। কিন্তু পরবর্তীতে কিসে কি হয়ে গেল, হিসাব সব এলোমেলো হয়ে গেল। বিএনপি ক্ষমতায় এলো, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হলেন, এটা জামাত তো আসলে মানতে পারছেন না। আর এই অবস্থাতে জামাতের মনে হলো যে আমাদের বাড়া ভাতে ছাই দেওয়া হয়েছে। ছাই দিয়েছে কে? বিএনপি দিয়েছে ছাই। তো যে বিএনপি তাদেরকে বাড়া ভাতে ছাই দিল, এখন সেই বিএনপি তাদেরকে গুপ্ত বলছে। এটা যতবার শুনছে ততবার তাদের মেজাজ গরম হচ্ছে, এবং এই মেজাজ গরম থেকে চট্টগ্রামের সিটি কলেজে মারাত্মক মারামারি হলো, সারাদিন মারামারি হলো, এবং এই মারামারির সময় যেটি হলো, কে বা কারা সেই শিবিরের এক কর্মীকে পিছন দিক থেকে চাপাতি বা রামদা দিয়ে কোপ দিয়ে তার পায়ের গোড়ালি কেটে ফেলা হলো। অতীতে জামাত শিবিরকে সবাই দায়ী করতো যে এরা রক কাটে, এবং রক কাটার একটা নিয়ম আছে, তারা কৌশল আছে, সেই কৌশল করে তারা রক কাটে। কিন্তু এইভাবে একেবারে হাতের কবজি মানে একটা কোপ দিয়ে মানে বিচ্ছিন্ন করে ফেলা, পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলা, এবং সেই ছবিগুলো বিভৎস দেশে আসছে, এটা দেখা যায় না। এই কাজগুলো চট্টগ্রামে রিসেন্টলি হলো, এবং শিবির আক্রান্ত হলো, মানে শিবির এই কাজ করেনি, শিবিরের লোকের আক্রান্ত করেছে। কারা করেছে এখন এটা নিয়ে উত্তাল, এবং ওটা নিয়ে চট্টগ্রামে মারামারি হওয়ার সঙ্গে সঙ্গে আবার ঢাকাও উত্তপ্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় সেই উত্তপ্ত ছিল সারা রাত, নানা রকমভাবে কথাবার্তা হচ্ছে, এবং সবাই বলছে যে যেখানে যেখানে গুপ্ত দেখো সেখানে সেখানে থুথু মারো, থুথু মারো, এই ধরনের আওয়াজ তোলা হচ্ছে। আর এর অ্যাগেনস্টে মানে বিপরীতে জামাত এবং শিবিরের যারা লোকজন আছে তারাও অকথ্য ভাষায় একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিএনপি যারা কর্তা ব্যক্তি তাদেরকে গালাগাল করছে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, বিভিন্ন জায়গায় লেখালেখি করছে। এবং এই যে প্রকৃতির এই বিরূপ পরিবেশে রাজপথ যেভাবে ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মকাণ্ডের মাধ্যমে উত্তপ্ত হয়ে গেল, এটা যদি সরকার শক্ত হাতে দমন না করে, রাজনৈতিক দলগুলো নেগোসিয়েশন না করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে, তাহলে এই প্রকৃতির যে বিরূপ সময়, যখন এমনিতেই অন্তত 10টার সমস্যা, গুনে গুনে 10টার সমস্যা এমনভাবে বাড়ছে যা কিনা আমাদেরকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে, যা কিনা আমাদের দারিদ্র্যের দিকে নিয়ে যাচ্ছে, যা কিনা আমাদের সামাজিক আনরেস্ট এর দিকে নিয়ে যাচ্ছে, অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছে, যা কিনা আমাদের রাষ্ট্রকে দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে। এই সমস্যাগুলোর মধ্যে যদি আমরা ছোটোখাটো বিষয়গুলো নিয়ে, গুপ্ত নিয়ে, সুপ্ত নিয়ে ঝগড়া করি, বিপদ করি, মারামারি করি, কাটাকাটি করি, এটা এই রাষ্ট্র বহন করতে পারবে না, এবং এই মুহূর্তে না। 2 নম্বর হলো যে জামাত এবং বিএনপির সাথে তো আসলে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল, এখনো পর্যন্ত কিন্তু জনগণ বিশ্বাস করছে না যে এদের মধ্যে আসলে কোনো শত্রুতা আছে। তারা মনে করছে যে এদের মধ্যে একটা গোপনের সমঝোতা হয়েছে, একটা সমঝোতার ইলেকশন হয়েছে, সমঝোতার রাষ্ট্র হয়েছে, সমঝোতার সরকার হয়েছে, সমঝোতার পার্লামেন্ট হয়েছে, সমঝোতার বিরোধী দল হয়েছে, সমঝোতার সরকারি দল হয়েছে। আর জনগণ যেন এই কথাগুলো বলতে না পারে, গৃহপালিত বিরোধী দল বলতে না পারে, গৃহপালিত সরকারি দল বলতে না পারে, সমঝোতা সরকারি দল বলতে না পারে, আমেরিকার যাকে বলা হয় মদতপুষ্ট সরকার বলতে না পারে, ভারতের মদতপুষ্ট সরকার বলতে না পারে, ইউটিউবে যেন বিভিন্ন লোক গালাগালি করতে না পারে। এই জন্য সামথিং ইজ হ্যাপেনিং, কিছু কিছু ঘটনা ঘটছে, এ কথা মানুষ সন্দেহ করছে বা বলার চেষ্টা করছে। তো সেই কথাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য অনেকে মনে করছে যে রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করছে, বা জামাতের নেতৃত্বে যে 11 দল তারা জুলাই সনদ নিয়ে মাঠ ঘোলা করার চেষ্টা করছে, খুব হুঙ্কার ধামকার দিচ্ছে, রাস্তায় নেমে এসে সরকারকে মানে এই দাবি দাওয়া মেনে নিতে বাধ্য করা হচ্ছে। আবার সরকারও তাদেরকে নিয়ে বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলছে, তারপরে জুলাই সনদের পক্ষে নানা রকম বিবৃতি তৈরি করছে। পুরো জিনিসগুলোই মানে লোকজন, সাধারণ মানুষ কি মনে করছে বড় ব্যাপার নয়, কিন্তু যারা একটু চিন্তাশীল তারা মনে করছে এগুলো হয়তো সাজানো। আমার এখানে ব্যক্তিগতভাবে কোনো অভিমত নেই, আমি জামাতের পক্ষেও বলবো না, সরকারের পক্ষেও বলবো না, আমি শুধুমাত্র এই ঘটনাগুলো বললাম যে এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু যেটা আমি বলতে চাই দ্ব্যর্থহীনভাবে, সেটি হলো যে যদি সাজানো কোনো নাটক হয়, পুতুল নাচের মতো কোনো ঘটনা হয়, এবং সেই ঘটনা নিয়ে যখন অনার সৃষ্টি তৈরি হয়, সেই অনার সৃষ্টি শত্রুতা কিন্তু সাধারণ শত্রুতার চেয়ে মারাত্মক হয়। অভিনয় করতে করতে যদি কেউ দ্বন্দ্ব এবং সংঘাতে জড়িয়ে যায়, সেই দ্বন্দ্ব এবং সংঘাতের যে ক্ষয়ক্ষতি এবং পরিণাম, নর্মালি আপনি যখন
সিদ্ধান্ত নিয়ে আমার সঙ্গে মারামারি করবেন, প্ল্যান করে মারামারি করবেন, তখন আমি এবং আপনি, আমাদের শরীর, আমাদের মন, আমাদের মস্তিষ্ক সর্বোচ্চ সতর্কতায় থাকে টু গেট দ্য হাইয়েস্ট বেনিফিট, নিজেকে জেতানোর জন্য, প্রতিপক্ষকে পরাজিত করার জন্য। কিন্তু আমরা ভাবিকে দেখানোর জন্য, ভাসুরকে দেখানোর জন্য, ভাতারকে দেখানোর জন্য, নানকে দেখানোর জন্য, দর্শকদেরকে দেখানোর জন্য কখনো যখন অভিনয় করে বন্ধুর সঙ্গে আমরা শত্রুতা করার চেষ্টা করি, এবং সেই শত্রুতা করতে 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 গিয়ে যখন ব্যাপারটা সিরিয়াস হয়ে যায়, তখন কিন্তু কোনো কিছুই নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। এবং ওখানে যারা এই ভং দেখায়, তারা পরস্পরের এত বড় ক্ষতির কারণ হয়ে যায়, একে অপরদের দ্বারা এতটা ক্ষতিগ্রস্ত হয়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়, অনেক সময় জীবন নিয়ে টানাটানি লেগে যায়, অনেক সময় মারা যায়। এবং এইগুলো এতটা মারাত্মক আকার ধারণ করে, যার একটা অনবদ্য দৃশ্য, বিয়োগাত্মক, যেটা বলে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডি এভার মেড ইন দ্য হিস্ট্রি, দ্য লিটারেচার, সেটা হলো শাহনামা, মহাকবি ফেরদৌসির শাহনামা। শাহনামাতে অসংখ্য গল্প আছে, সেই গল্পের মধ্যে সোরাব এবং রুস্তম, এই গল্পটি আপনারা জানেন। তো সেই সোরাব রুস্তমের ঘটনায়, যে সোরাব জানতেন রুস্তম তার পিতা, কিন্তু রুস্তম জানতেন না সোরাব তার সন্তান। যুদ্ধ শুরু হলো, এবং যে ঘটনাটা ঘটলো, পিতার হাতে পুত্র নিহত হয়ে গেল। আমরা শৈশবে এই সোরাব রুস্তমের কাহিনী পড়েছি। আরব্য সাহিত্যে, পারসিক সাহিত্যে বা ইংরেজি সাহিত্যে এটা যত সুন্দর করে বর্ণনা করা হয়েছে, আমরা বাংলাতে অত সুন্দর করে ওই হৃদয় বিদারক কাহিনী বর্ণনা করতে পারিনি, ফলে আমরা ওটার মর্মার্থ এখনো বুঝতে পারি না। তো এরকম যখন রাজনীতিতে অভিনয় হয়, খেলাধুলা হয়, সাজানো নাটক হয়, সেই ক্ষেত্রে এরকম সুরাব এবং রুস্তমের মতো ঘটনা ঘটে, এবং সেখানে পিতার হাতে পুত্র মারা যায়, পুত্রের হাতে পিতা মারা যায়। একই ঘটনা, ঠিক এরকম সুরাব রুস্তমের মতো এরকম ঘটনা মহাভারতে ঘটেছিল দুই ভাইয়ের সঙ্গে, একই মায়ের পেটের দুই ভাই। একজনের নাম অর্জুন, আরেকজনের নাম কর্ণ। দুজনের মায়ের নাম হলো কুন্তি। রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতা আছে, কর্ণ কুন্তি সংবাদ, পড়ে দেখবেন। অর্জুন জানতেন না কর্ণ তার ভাই, কিন্তু কর্ণকে জানিয়ে দেওয়া হয়েছিল, তার মা বলেছিল যে অর্জুন তোমার ভাই, তুমি বড় ভাই, অর্জুন তোমার ছোট ভাই। তো সেই দৃশ্যে কর্ণের যে মর্মান্তিক মৃত্যু, সেটা মহাভারতে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেই দৃশ্য যেন 2026 সালের এই গ্রীষ্মকালে প্রকৃতির এই বিরূপ সময় আমাদের ভাগ্যে না ঘটে, মহান আল্লাহর কাছে সেই ব্যাপারে পানাহা চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।